ধুর শালা, আর ভাল লাগে না। এত চেষ্টা করেও মনটা ধ্যানে বসাতে পারছি না। আরে এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলে চলে অব্র? আজকের সিএনসির মিডিয়াম তো তুই, আর একটু ভালো করে মনোনিবেশ কর। এভাবে বারবার ধ্যান ছেড়ে উঠে পড়লে কিন্তু কোনো আত্মাই ধরা দেবে না। এক রাশ বিরক্তি নিয়ে আবার চক্রের মাঝখানে পাতা আসনে এসে বসল অব্র। পুনরায় চোখ দুটো বন্ধ করল। নিজের সমস্ত চেতনা এক বিন্দুতে কেন্দ্রীভূত করতে হবে। অনেক কষ্টে এই জায়গার সন্ধান পাওয়া গেছে, কিছুতেই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। জায়গাটার হদিশ শুভজিৎ নিজেই এনেছিল। বহুকালের পুরনো চার্চ, প্রায় 40 বছর ধরে পরিত্যক্ত। শোনা যায় এখানকার প্রধান পাদ্রী ফাদার জোনাথন নাকি ঈশ্বরের আরাধনার আড়ালে নিয়মিত রূপে শয়তানের উপাসনা করতেন, নরবলি দিতেন, পান করতেন শিকারের রক্ত। অবশ্য সবই করতেন লোকচক্ষুর আড়ালে। তবে একদিন এক মাঝবয়সী নান তার সমস্ত কুকীর্তির কথা জানতে পারে। পাছে সব জানাজানি হয়ে যায়, তাই জোনাথন সেই নানকেও নির্মমভাবে হত্যা করে তার মরা দেহটা পুঁতে দেয় চার্চের লাগোয়া গোরস্থানে। তবে সেই কথাটা কোনোভাবে ফাঁস হয়ে গেছিল। গ্রামের লোকেরা খেপে গিয়ে সেই নরপিশাচ পাদ্রীকে চৌরাস্তায় বেঁধে আগুনে পুড়িয়ে মারে। তারপর থেকেই এই চার্চ বন্ধ। নিত্য পূজা হয় না বহু বছর ধরে। স্থানীয়দের অনুসারে জায়গাটা নাকি অভিশপ্ত। প্রেত নামানোর জন্য এর যে প্রশস্ত জায়গা আর পাওয়া যাবে না। সিঁদুর দিয়ে আঁকা একটা বড় চক্র, তার ঠিক মাঝখানে আসন পেতেছে দুই বন্ধু। চক্রের চারিদিকে গুনে গুনে 7টা মাটির প্রদীপ জ্বালানো। অব্রর হাতের কাছে চামড়ার বাঁধানো একটা ডায়েরি আর কলম। যদি কোনো আত্মা ওর শরীরে ভর করে কিছু বার্তা দিতে চায়, সেটা তৎক্ষণাৎ লিপিবদ্ধ করে ফেলার মতলবে এত আয়োজন। বনে বাজারে ভূত খুঁজে বেড়ানো, প্ল্যানচেট করে পেট নামানো, এইসব বিষয়ে দুই বন্ধুর বেশ কিছু বছরের অভিজ্ঞতা ছিল। এমন ধারা ভূত পাগলা পাবলিকদের এইসব সরঞ্জাম সবসময় হাতের কাছেই রাখতে হয়। অনেকক্ষণ একাগ্রচিত্রে ধ্যানমগ্ন অবস্থায় বসে রইল অব্র আর শুভজিৎ। এতক্ষণ পর অব্র টের পেল মনটা যেন আগের চেয়ে অনেকটাই শান্ত হয়েছে। বিগত 1 ঘন্টা ধরে চোখ বন্ধ করে শুধু অন্ধকারই দেখছিল, কিন্তু এবার একটু একটু করে একটা ঝাপসা দৃশ্য চোখের সামনে ফুটে উঠেছে যেন। দীপাবলির এক ঝলমলে রাত, চারিদিকে অসংখ্য প্রদীপের মালা। আরে এটা তো ওরই বাড়ি। তবে বারান্দায় নীল শাড়ি পরিহিতা ওই মেয়েটাকে মোহনা। কিন্তু ও তো 3 বছর আগে গলায় দড়িতে। এবার মোহনার পিছনে এক পুরুষ মূর্তির আবির্ভাব ঘটেছে। কে ওই ছেলেটা? অব্র? হ্যাঁ, অব্র নিজেই। দুজনের মধ্যে কিছু একটা নিয়ে উত্তপ্ত কথোপকথন চলছে। সময়ের সাথে সেই আলোচনার তাপমাত্রা বাড়তে থাকে। তার সঙ্গে পাল্লা দিয়ে চড়তে থাকে দুজনের গলার স্বর। প্রথমে কথা কাটাকাটি, তারপর উচ্চস্বরে ঝগড়া। শেষে অব্র ঠাটিয়ে এক চড় কষিয়ে দেয় মোহনার গালে। পকেট থেকে একটা এক্সিট বাল্ব বের করে সজোরে ছুঁড়ে মারে ওর মুখের ওপর। যন্ত্রণায় কোকিয়ে ওঠে মেয়েটা। মুখটা 2 হাতে ঢেকে মাটিতে লুটিয়ে পড়ে। আজ হঠাৎ পুরনো ঘটনাগুলো দেখছে কেন ধ্যানে বসে? বাজি ফেটে মুখ পুড়ে গেছে পুলিশের কাছে হাস্যকর যুক্তি দেখিয়ে এবং সঙ্গে বেশ কিছু টাকা কড়ি খসিয়ে যথেষ্ট মসৃণভাবে কেসের ফাইলটা ক্লোজ করিয়ে দিয়েছিলেন অব্রর প্রতিপত্তিশালী মা। শেষমেশ নিজে সেই বিকৃত রূপের জ্বালা সহ্য করতে না পেরে মোহনা আত্মহত্যা করেছিল। মুহূর্তের জন্যই মনটা আত্মগ্লানিতে ভরে গেলেও নিজেকে চটজলদি সামলে নেয় অব্র। এতে ওর দোষ কি? করুণা করে গরিব মেয়েটার স্মৃতিতে সে কোনো যুগে সিঁদুর পরিয়েছিল, তাই বলে চিরকাল এই সম্পর্কের বাঁধন ঘাড়ে করে বয়ে বেড়াতে হবে নাকি? আজীবন সংসার করতে হবে ওই আনস্মার্ট গেও ভূতটার সঙ্গে? মেয়েটা যেন এটুলির মতো জড়িয়ে গেছিল। মিউচুয়াল ডিভোর্সের বিনিময়ে মোটা অঙ্কের টাকার অফারটাও নির্দ্বিধায় অস্বীকার করে দিয়েছিল মোহনা। প্রিয়াকে বিয়ে করতে গেলে পথের কাঁটাটা তো সরাতেই হতো। কিন্তু একি মোহনা মাটি থেকে উঠে ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসছে কেন?